হ্যালো হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ প্ল্যাটফর্ম সায়েন্স অ্যাডভাইজার। আর তোমাদের সাথে রয়েছি আমি সন্তু গায়ন। কথা মতো আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা বিভিন্ন পার্টে পার্টে কমপ্লিট করব। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে তেজস্ক্রিয়তা কি, কিভাবে এটা আবিষ্কার হলো, তার সংজ্ঞা, কারণ, বৈশিষ্ট্য এই সম্পর্কে আমরা জেনেছি। আর একটু শেষের দিকে আমরা যে তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার, কি কি তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়েছি। আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো যারা ফার্স্ট পার্টটা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগে প্রথম ক্লাসটা করে এসো, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা, এই পার্টটা বুঝতে অনেক সুবিধা হবে। আমরা এই পার্ট টুতে জানবো যে তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো কি, মানে আমাদের যে আলফা, বিটা, গামা, এই যে রশ্মিগুলো সম্পর্কে একেবারে ডিটেলসে শিখবো। এই রশ্মিগুলো বেরোলে কোনো একটা পরমাণু থেকে, এই রশ্মি, পরমাণু মিন্স তার নিউক্লিয়াস থেকে এই রশ্মি নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হয়, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। এইখান থেকে যে অঙ্কগুলো পড়ে, যে কোশ্চেন, একটু গাণিতিক টাইপের যে কোশ্চেনগুলো পড়ে, যেগুলো সমস্যাদায়ক আর কি, সেইগুলো একেবারে খুব সহজে আমরা গল্পের মতো ভাবে পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর আমার এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থেকো। তো দেখো, আমরা এখানে আলফা, বিটা এবং গামা এই তিনটে জিনিস সম্পর্কে জানবো, যার মধ্যে আলফা এবং বিটা এদের দুজনকে রশ্মিও বলা চলে, আবার কণাও বলা চলে, কিন্তু গামা হলো কেবলমাত্র রশ্মি। এটাকে আমরা কণা বলতে পারি না, কারণ এর কোনো কণা ধর্ম নেই, এটা কেবলমাত্র একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার আমরা একটা একটা করে ডিটেলসে জানবো যে আলফা কি, তার ভর কত, সেটা কি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, একদম প্রথমে লেখা আছে আলফা রশ্মি বা আলফা কণা। তাহলে একটা আলফা কণা যেটা কেমন হয় না, এটা একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মতো হয়। হিলিয়াম পরমাণু যার ভর সংখ্যা 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক। এই হিলিয়াম পরমাণু এটা অ্যাকচুয়ালি হিলিয়ামের ডাই পজিটিভ আয়ন, ওই জন্য মাথায় লেখা আছে +2। এবার যেহেতু এটা একটা পজিটিভ বা ধনাত্মক তড়িৎধর্মী, সুতরাং এটা এটা কোন দিকে বিক্ষিপ্ত হবে না, যে তাহলে নেগেটিভ তার দিকে বিক্ষিপ্ত হবে, কারণ প্লাস তো প্লাসের দিকে যেতে পারে না, সমচার্জ বিকর্ষণ করে, তাহলে এটা ক্যাথোডের দিকে বিক্ষিপ্ত হবে। এইটা হচ্ছে আলফা। আর আলফার স্পিড কত? আলফার স্পিড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10% স্পিড অফ লাইট। লাইটের যে গতিবেগ তার বেগের 10% হারে যায়। এবার একটা আমাদের যে আলফাটা, তার নিজের ভর 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক। তাহলে যদি একটা পরমাণু থেকে একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে সেই পরমাণুটা কি পরিবর্তন হবে, সেই নিউক্লিয়াসটার কি পরিবর্তন হবে, এইগুলো এই লেখা আছে, একটু তোমরা আমার সাথে সাথে নোট করে নাও, তাহলে দেখবে ভবিষ্যতে তোমাদের পড়তে আরো সুবিধা হবে। তাহলে দেখো, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটা যদি আলফা কণা বেরিয়ে যায়, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটা যদি আলফা কণা বেরিয়ে যায়, তাহলে তার যে নতুন পরমাণুটা পাওয়া যাবে, তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে, যেহেতু আলফা চলে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ভর সংখ্যা 4 একক কমে যাবে। যেমন কি একটা এক্সাম্পল যদি দেখি, যে এক্স একটা কোনো পরমাণু, এই এক্স পরমাণু ধরে নিচ্ছি পরমাণু ক্রমাঙ্ক সেটা জেড আর ভর সংখ্যা হলো এ। তাহলে এইখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে চলে যায়, একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, এবার দেখো যেহেতু একটা আলফা কণা বেরিয়ে চলে যাচ্ছে, আলফা কণাটা কেমন? হিলিয়াম, হিলিয়াম 24, এইটা যেটাকে আমরা এই আলফা কণা বলছি। তাহলে এই একটা আলফা কণা বের হলে, তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে, সেটা নিউক্লিয়াসকে ধরো আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে ওয়াইটা কি হবে? এই যে তার পরমাণু ক্রমাঙ্ক আগে ছিল জেড, এবার যেহেতু 2 একক কমে যাচ্ছে, তাহলে এখানটায় কি হয়ে যাবে? Z-2 হয়ে যাবে, Z-2। আর সিমিলারলি ভর সংখ্যা কত? ভর সংখ্যা বলা আছে যে 4 একক কমে যায়, তাহলে কত হবে? A-4 হয়ে যাবে, A-4। তাহলে দেখতে পেলে যে কেন। এবারে দেখো, আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। দেখো, এই Z-2 আর এর পরমাণু ক্রমাঙ্ক জেড, দুটো দিকে কিন্তু আমার যা কিছু করি না কেন, এই পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দুটো দিকে কিন্তু সমান হতে হবে। দেখো এখানটায় Z-2 হয়েছে আর +2, তাহলে -2 + 2 কেটে গেলে সেই আমাদের জেড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিচে মানে পরমাণু ক্রমাঙ্কটা ঠিক আছে। এবার দেখবো আমাদের ভর সংখ্যাটা মিলেছে কি। ভর সংখ্যা A-4 + 4, তাহলে কেটে যাচ্ছে, গেলে শুধু এ পড়ে আছে। তাহলে দেখো ভর সংখ্যাও এদিকের সঙ্গে মিলছে, পরমাণু ক্রমাঙ্কও আমাদের এদিকের সঙ্গে মিলছে। তাহলে এইটা হচ্ছে আমাদের যদি একটা আলফা কণা নির্গত হয়, আমাদের পরমাণুটা কি মানে চেঞ্জেস আসবে।
এবার দেখো একটা মানে বাস্তব যে এক্সাম্পল, সেই এক্সাম্পলের সাহায্যে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, একটা বাস্তব উদাহরণের সাহায্যে যদি আমরা বুঝি তাহলে এক্সাম্পল বলে লিখছি। ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92-238, এটা একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস। এবার এইখান থেকে যদি আমাদের তাহলে একটা আলফা কণা বেরিয়ে চলে যায়, একটা আলফা কণা বেরিয়ে চলে যাচ্ছে, আলফা কণা মানে কি He24, তাহলে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে যে পরমাণুটা তৈরি হয়, যে পরমাণুটা তৈরি হয় বা যে পরমাণুতে কনভার্ট হয় সেটা কি, সেটা হলো থোরিয়াম। থোরিয়াম, থোরিয়ামের তাহলে 2 একক কমে যাবে, তাহলে কত হয়ে যাবে 90 হয়ে যাবে। আর এটা 4 একক কমে যাবে, তাহলে কত হয়ে যাবে 234। এই হলো আমাদের একটা আলফা কণা। আলফা কণা বেরিয়ে গেলে সেটা কি হয়। তাহলে এবারে দেখবো যে বিটাটা কি, বিটা রশ্মি বা বিটা কণা সেটা কেমন। দেখো এই যে বিটাটাকে প্রকাশ করা হয় ওপরে 0 আর নিচে থাকে -1। তার মানে কি, এটা একটা নেগেটিভ আয়ন সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত যার আধান হচ্ছে নেগেটিভ। আলফাটা ছিল পজিটিভ, ডাই পজিটিভ, আর এটা হচ্ছে একক ঋণাত্মক আধানযুক্ত। এবার দেখো যেহেতু এ নিজে ঋণাত্মক আধানযুক্ত, তাহলে এ কোন দিকে বেঁকে যাবে, কোনো একটা ধনাত্মক আধানের দিকে। ওই জন্য এটা অ্যানোডের দিকে বিক্ষিপ্ত হবে। পরে আমরা তড়িৎ প্রবাহতে, আমি তোমাদেরকে পড়াবো তড়িৎ প্রবাহতে অ্যানোড কি ক্যাথোড কি, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো পরে, মানে পরে যখন চ্যাপ্টারগুলো আসবে। তাহলে বিটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, বিটা বিক্ষিপ্ত হবে অ্যানোডের দিকে। এবার বিটার স্পিড কত, বিটার স্পিডটা ধরা হয় যে অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 70% স্পিড অফ লাইট, মানে 30 থেকে 70% লাইটের স্পিডে যায়। এবার কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে ধরো একটা বিটা বেরিয়ে যাচ্ছে, আসছি একটা কনফিউশন তোমাদের মনে হচ্ছে, সেটাকে আমি একটু পরে বলছি, দূর করছি। যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে, একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটা বিটা নির্গত হচ্ছে। দেখো আমি কিন্তু আন্ডারলাইন করেছি যে নিউক্লিয়াস থেকে কি করে বিটা, বিটা মানে কি জেনেছি যে নেগেটিভ ইলেকট্রনের স্রোত। তাহলে নিউক্লিয়াস থেকে কিভাবে বিটা নির্গত হয়, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন, এটা পরীক্ষায়ও আসে, দেখাচ্ছি আমি। তাহলে দেখো এখন যেটা পড়াচ্ছি, দেখো যে একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা বিটা নির্গত হয়, তাহলে যে নতুন মৌলটা সৃষ্টি হয় তার কেবলমাত্র পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়, যেহেতু মাইনাস আছে তাই 1 একক বৃদ্ধি পায়। কিন্তু ভর সংখ্যা, দেখো ভর তো 0, তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে কেবলমাত্র পরমাণু ক্রমাঙ্কই 1 একক বাড়বে, কোনো ভর সংখ্যার পরিবর্তন হবে না। তাহলে দেখো আগের মতো যদি আমরা একটা রিয়াকশনের মাধ্যমে বা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, কি হবে না, এক্স কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস যার জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা হচ্ছে এ। তাহলে এইখান থেকে যদি আমাদের একটা বিটা নির্গত হয়, বিটা বেরিয়ে চলে যাচ্ছে মানে কি E-1 0, এটাই বিটা। তাহলে বিটা যদি একটা নির্গত হয়, বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে, এই যে নতুন মৌলটা উৎপন্ন হবে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কেবলমাত্র কি হবে, এই পরমাণু ক্রমাঙ্ক আগে যা ছিল তার থেকে 1 একক বেড়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে যাচ্ছে বিটা, কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা বেড়ে যাচ্ছে। এইটুকু একটুখানি খেয়াল রেখো পরীক্ষার খাতায়। এবারে যদি দেখো যে দুদিক মিলছে কিনা, দেখবো কিভাবে, এ এ মিলে আছে, যদি a+0 করো না, সেই আমাদের এই আসে। এবারে দেখো এইটা মিলছে কিনা, এটা তো Z+1 আর ইলেকট্রন -1 হয়ে গিয়েছে, তাহলে -1 দেখো কেটে যাচ্ছে, গেলে আমাদের সেই জেড পড়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। তবে এটা এক্সাম্পল না, এটা জাস্ট একটা বিক্রিয়ার মাধ্যমে দেখলাম। যদি আমরা এটাকে একটা বাস্তবিক উদাহরণের সাহায্যে দেখি তাহলে কি হবে, ধরো আগে যখন পড়লাম থোরিয়াম, এই থোরিয়াম 90-234 এক্সাম্পল, থোরিয়াম 90-234, এইখান থেকে ধরো একটা বিটা কণা নির্গত হলো। বিটা কণা মানে কি, ওই সেম জিনিস E-1 0। তাহলে একটা বিটা কণা ধরো নির্গত হলো, তাহলে নির্গত হলে থোরিয়াম থেকে কিসে রূপান্তরিত হয়, এই PA, PA, P এর নামটা কি, PA হচ্ছে প্রোট্যাক্টিনিয়াম। এই প্রোট্যাক্টিনিয়াম এর ভর সংখ্যার তো কোনো পরিবর্তন হবে না, শুধু কি হবে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পাবে। তাহলে এই গেল একটা বিটা নির্গত হলে কি হয়। এবারে দেখো এই যে কথাটা আমি লিখে রেখেছি,
যে নিউক্লিয়াস থেকে কিভাবে একটা ইলেকট্রন নির্গত হবে। কারণ আমরা তো এতদিন ধরে জেনে আসছি যে নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন নেই, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, স্টেবল যে দুটো কণা প্রোটন আর নিউট্রন আছে, আরও আদার্স অনেক কণা আছে অবপারমাণবিক কণা, কিন্তু এই দুটো মেনলি আছে। ইলেকট্রনগুলো কোথায় আছে? নিউক্লিয়াসের যে বাহিরে যে ইলেকট্রন মহল, সেই বাইরে কিন্তু ইলেকট্রনগুলো আছে। তাহলে এবারে একটা স্বাভাবিক প্রশ্ন যে নিউক্লিয়াস থেকে কিভাবে বিটা নির্গত হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো একটা মৌলের যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। কোনো একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবার যাদের ক্ষেত্রে এই প্রোটন নিউট্রনের রেশিওটা অনেক বেশি হয়ে যায়, বেশি হয়ে যাওয়ার ফলে এবার নিউট্রন বাই প্রোটন রেশিও যাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, তারা কি করে না এই রেডিও অ্যাক্টিভ রেগুলো এমিট করে। এবারে নিউট্রন সংখ্যা যখন বেড়ে যায়, তখন কি হয়, একটা নিউট্রন একটা প্রোটনে রূপান্তরিত হয়। একটা নিউট্রন এই যে নিউট্রন এন, এই যে একটা নিউট্রনকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? এই 0 1, এনের যেহেতু কোনো আমাদের কি বলবো চার্জ নেই, প্লাস বা মাইনাস নয়, সেই জন্য 0 1। এবার এই নিউট্রন যখন আমাদের একটা প্রোটনে রূপান্তরিত হচ্ছে, একটা প্রোটনে রূপান্তরিত হচ্ছে, তখন সেইখান থেকে একটা ইলেকট্রন কণা বিটার আকারে নির্গত হয়ে যাচ্ছে। তখন সেখানে একটা ইলেকট্রন কণা বিটার আকারে নির্গত হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো দুটো সমান করো, 1 - 1 আমাদের কেটে গেলে 0 হয়ে যায়, আর 1 + 0 1, তাহলে মিলল। এইরকম ভাবে আমরা তাহলে দেখে নিলাম যে বিটাটা কি। এবারে আমরা শিখব গামা সম্পর্কে। গামাটা কি? তাহলে এবার আমরা দেখব গামা রশ্মি। এই গামাটা কেবলমাত্র একটা রশ্মি, এর কিন্তু কোনো কণা ধর্ম নেই, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং যেহেতু এটা কেবলমাত্র একটা রশ্মি, তাই এর স্পিডটা কিন্তু অনেক বেশি, এর গতিবেগটা আলোর বেগের সমান। কি না, আলোর বেগটা হচ্ছে, যদি আমরা এসআইতে দেখি, এসআই মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, বা সিজিএস এককে দেখলে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আলোর বেগ। এবার এই গামাটাকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে গামার চিহ্ন, গামা 0 0, মানে এর না আছে কোনো আধান, না আছে কোনো ভর, সেই জন্য লিখে দিয়েছি নো চার্জ এবং 0 রেস্ট মাস, এর কোনো ভরও নেই এবং এর কোনো চার্জও নেই। এবার যেহেতু এর কোনো চার্জ নেই, সুতরাং এটা কিন্তু অ্যানোড বা ক্যাথোড কোনোটার দিকে কিন্তু বিক্ষিপ্ত হবে না। এটার মানে ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন গামা যাবে, গামা কোনো দিকেই কিন্তু বেঁকে যাবে না, এটা সে তার নির্দিষ্ট গতিপথে কিন্তু যাবে, একদম আলোর মতো। এবার কোনো একটা পরমাণু থেকে যদি একটা, তাহলে গামার তো কিছু নেই, না আছে ভর, না আছে চার্জ, মানে পরমাণু ক্রমাঙ্ক বা ভর সংখ্যা কিছু নেই, তাহলে একটা পরমাণু থেকে যদি একটা গামা রশ্মি নির্গত হয়, তার কিন্তু না কোনো ভর সংখ্যার পরিবর্তন হবে, না কোনো পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে। কেবলমাত্র কি হবে না, পরমাণুটা ওই যে আলফা বা বিটা এগুলো যখন নির্গমন করে, আলফা বিটা যখন এমিট করে, তখন কিন্তু সে এক্সাইটেড স্টেটে থাকে, মানে তার এনার্জিটা অনেক বেশি থাকে। এবার সেই অতিরিক্ত এনার্জিটা কমানোর জন্য সে কি করে, এই গামা রশ্মিকে নির্গমন করে, আলফা বিটার সঙ্গে গামাকে ছাড়ে। এবার গামা বেরোনোর পর তাহলে মৌলটা এই এক্সাইটেড স্টেট মানে উদ্দীপ্ত শক্তি স্তর থেকে সে তার গ্রাউন্ড স্টেট মানে ভূমি স্তরে নেমে আসে যখন একটা গামা বের হয়। তাহলে দেখো একটা গামা যখন বের হবে, তার কোনো কিছুই পরিবর্তন হবে না। সুতরাং একটা যদি আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টাও করি, কি হবে, ধরো একটা এক্সাম্পল লেখার চেষ্টা করছি। ধরো কোনো একটা পরমাণু, ধরো বলছি যে কোবাল্ট, সিও হচ্ছে এই সি ছোট হাতের ও, যদি সি বড় হাতের ও দেওয়া যেত তাহলে কিন্তু এটা অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড, তাহলে এটা নয়, সি ছোট হাতের ও। এই কোবাল্টের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 27 আর ভর সংখ্যা হচ্ছে 60। তাহলে এ যখন একটা বিটা কণা নির্গমন করবে, তখন কি হবে, নিকেলে পরিণত হবে, নিকেল এই 28 হয়ে যাবে, কারণ বিটা বের হলে 1 একক বেড়ে যায় পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, 60। এবারে এ যখন পরিবর্তন হলো, এ কিন্তু তখন এর এনার্জিটা কিন্তু কমে যায় না, মানে এ তখন কিন্তু ভূমিস্তরে থাকে না, এর মাথায় এরকম ভাবে স্টার দেওয়া হয়। স্টার মানে কি, এ এক্সাইটেড স্টেটে কিন্তু তখনও আছে। এবার তখন কি হয় না, এইখান থেকে একটা গামা নির্গত হয়, এনার্জির আকারে একটা গামা রশ্মি নির্গত হচ্ছে। সেই গামা রশ্মি নির্গমনের
ফলে এ এক্সাইটেড স্টেট থেকে ভূমিস্তরে নেমে আসছে, এসে 28-60 একটা স্টেবল নিউক্লিয়াস, যেটা আমরা নিকেল বলি, সেই নিকেলের স্টেবল নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তাহলে এই দেখলাম আমরা গামা। তাহলে কি দেখলাম? আলফা দেখলাম, আলফা রশ্মি নির্গত হলে কি কি হয় সেটা সম্পর্কে জানলাম। বিটা দেখলাম, বিটা রশ্মি নির্গত হলে কি হয় সেটাও জানলাম। এবারে গামাও জানলাম। এবারে কিছু জিনিস একটু আমাদের হয়তো বইতে নাও থাকতে পারে, তাও একটু বলছি, তোমরা শিখে রাখো যে এরপরে সডি ফ্যাজান্স গ্রুপ ডিসপ্লেসমেন্ট একটা ল আছে। মানে একটা যদি আলফা বেরিয়ে যায় তাহলে তার কি, মানে আমরা পর্যায় সারণী, এর আগে তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে বলে এটা আমি শুরু করলাম, পরে দেখব, মানে আগে পরের চ্যাপ্টারগুলো শেষ করে আমি কিন্তু ব্যাকে ফিরে আসবো পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে ওই শ্রেণী বরাবর তার অবস্থান কি হয়, ডান দিকে সরে যায় না বাঁ দিকে সরে যায়, বা একটা বিটা নির্গত হলে সেটারই মানে সেটা যখন বেরিয়ে চলে যাচ্ছে তারই বা কোনো একটা পরমাণু বিটা নির্গমনের ফলে কোন দিকে সরে আসছে না সরে যাচ্ছে, এইটা কিন্তু ওই দুজন বিজ্ঞানী মিলে দিয়েছিলেন। তাই তাদের নাম অনুযায়ী হয়েছে সডি ফ্যাজান্স গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল। তাহলে দেখো এই সডি ফ্যাজান্স গ্রুপ ডিসপ্লেসমেন্ট লতে কি বলছে, কোনো জনক মৌল বা জনক মৌলের যে নিউক্লিয়াস সেইখান থেকে একটা আলফা পার্টিকেল যদি নির্গত হয়, আলফা পার্টিকেল নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। এবার যদি পরমাণু ক্রমাঙ্কটা 2 একক কমে যায় তাহলে তার কি পরিবর্তন হবে, সেটি পর্যায় সারণীর কোনো একটি নির্দিষ্ট শ্রেণী থেকে বাম দিকে 2 ঘর সরে যায়, বাম দিকে 2 ঘর সরে যায়। আর আরেকবার ধরো যদি একটা বিটা পার্টিকেল নির্গত হয় তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক কি হয়, 1 একক, 1 একক বেড়ে যায়, বৃদ্ধি পায়। এবার বেড়ে গেলে সেটা কি হবে, সেই নির্দিষ্ট শ্রেণী থেকে ডান দিকে 1 ঘর সরে যায়। ধরো যদি আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই, যে আমাদের সেই 13 নং শ্রেণী, 14 নং শ্রেণী, 15, 16 এরকম ভাবে তো আছে, 16, 17 এরকম ভাবে বিভিন্ন শ্রেণীগুলো আমাদের সেই ছিল পর্যায় সারণীতে। এবার 13 নং শ্রেণীতে কি আছে, বোরন, বোরনের পর আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম ভাবে ছিল। এবারে ধরো কোনো একটা পরমাণু, ধরো আমি নিলাম এক্স, এক্স এক্স এর ধরো পরমাণু ক্রমাঙ্ক আমি ধরছি 7। এবার 7 মানে এটা আমি কোনটার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নাইট্রোজেনের কথা বলছি। এবার নাইট্রোজেন থেকে ধরো একটা আলফা বেরিয়ে গেল, তাহলে আলফা বেরিয়ে গেলে এটা কি হবে, 2 একক, মানে 7 থেকে 2 বিয়োগ যাবে পরমাণু ক্রমাঙ্ক। এবার 2 যদি বিয়োগ যায় তখন কি হবে, 1, 6, 5, তাহলে সেটার 5 হয়ে যাবে। এবার 5টা কোথায় অবস্থান করছে, 13তে। তাহলে দেখো আলফা থেকে বেরিয়ে গেলে, একটা নিউক্লিয়াস থেকে একটা আলফা বেরিয়ে গেলে 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে এইটা যার দিক সেই দিক থেকে 1, 2 ঘর বাম দিকে সরে আসছে। এবার ধরো এইখান থেকে একটা বিটা নির্গত হলো, তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 7 + 1, তাহলে 8 হয়ে যাবে। 8 কোথায়, ওর 1 ঘর ডান দিকে। সেই জন্য বলছে যে আলফা নির্গত হলে কোনো নির্দিষ্ট শ্রেণী থেকে বাম দিকে 2 ঘর সরে আসে, আর বিটা নির্গত হলে কোনো নির্দিষ্ট শ্রেণী থেকে ডান দিকে 1 ঘর সরে যায়। তাহলে এই গেল আমাদের সডি ফ্যাজান্স রুল। এবারে দেখো কটা জিনিস আমাদের শর্টে মনে রাখা, সেটা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে ধরো একটা বিটা কণা নির্গত হলো, তাহলে কি হবে, ধরো এক্স, ধরো 10, কথা বলছি 10, আর এখানটা ধরো আমাদের 20। তাহলে এইখান থেকে যদি আমার একটা বিটা নির্গত হয়ে যায় তাহলে কি হবে, এই ধরো ওয়াই হয়ে গেল, 10-এর সঙ্গে কি শুধু জাস্ট 1 একক পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাবে, তাহলে 11 হয়ে যাবে, এইটা সেম থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবারে আমরা শিখেছি যে যাদের, ধরো এবারে এই দুটোকে নিয়ে যদি আমি পাশাপাশি লিখি তাহলে কি হবে, দুটো পরমাণু, যে সমস্ত পরমাণুর এই ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোবার। আমি একটা শর্টস দিয়ে দেবো যে আইসোবার কোনগুলো, আইসোটোপ কোনগুলো, আইসোটোন কোনগুলো, এগুলো আমি একটা শর্টস দিয়ে দেবো। তাহলে যাদের আইসোবার, বার লাস্টে র কথাটা আছে, তাহলে রটা কার সাথে যায়, ভরের সাথে, তাহলে তাদেরকে বলবো তাদের ভর সংখ্যা সমান হবে। তাহলে যাদের ভর সংখ্যা সমান হয় তাদেরকে পরস্পরের আইসোবার বলে। তাহলে একটা বিটা নির্গত হলে কিসে পরিণত হবে, এমসিকিউ বা কোনো শর্ট কোশ্চেন করতে পারে, তখন তারা আইসোবারে পরিণত হবে। এবারে ধরো একটা আলফা আর দুটো বিটা নির্গত হলো, ধরো কোনো একটা পরমাণু থেকে একটা আলফা গেল আর দুটো বিটা গেল, তাহলে তারা কিসে পরিণত হবে, তখন তারা কিন্তু পরস্পরের আইসোটোপে পরিণত হবে। এবার
বিভিন্ন সিকোয়েন্সে যেতে পারে। ধরো প্রথমে একটা আলফা গেল, তারপর পরপর দুটো বিটা গেল, তাহলে এইভাবে গেলেও কিন্তু একটা আইসোটোপে পরিণত হবে। বা প্রথমে দুটো বিটা নির্গত হলো, তারপরে একটা আলফা নির্গত হলো, তাহলেও কিন্তু সেম হবে। বা প্রথমে বিটা, তারপরে আলফা, তারপরে বিটা, এইভাবে নির্গত হলেও কিন্তু সেটা আইসোটোপে পরিণত হবে। যেমন ধরো একটা উদাহরণ দিই, U92-238, এটা। এবার এইখান থেকে ধরো আমি একটা আলফা বের করলাম, তাহলে কি হবে, তার ভর সংখ্যা 2 একক কমে যাবে। ধরো মাঝখানে কেউ একজন তৈরি হচ্ছে, আমি জানি না সেটা এক্স, কেউ একজন তৈরি হচ্ছে, তখন সেটা কি হবে, এইটা 2 একক কমে যাবে, গেলে 90 হয়ে যাবে, আর এটা 4 একক কমে যাবে, গেলে 234 হয়ে যাবে। এবারে যদি আমাদের দুটো বিটা পরপর বের হয়, ফার্স্ট একটা বিটা বার করলাম, তাহলে আবার ধরো ওয়াই হয়ে গেল, গিয়ে বিটা বেরোলে এটা এক একক বেড়ে যাবে, তাহলে 91-234। তারপর আবার একটা বিটা বার করলাম, তাহলে এইটা আর এক একক বেড়ে যাবে, গিয়ে কি হয়ে যাবে, ধরো আবার ধরো ওয়াই, এবারে জেড দিলাম, একবার এক্স লিখলাম, একবার ওয়াই, একবার জেড লিখলাম, তাহলে 92-234। এবারে দেখো, এই যে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু দুটো সমান, ভর সংখ্যা দুটো কিন্তু ডিফারেন্স, ভর সংখ্যা দুটো ডিফারেন্স। এবারে আইসোটোপ, আইসোটোপ লাস্টে কি আছে, প আছে, প ফর কি আছে, প্রোটন বা পরমাণু ক্রমাঙ্ক। সেই জন্য দেখো পরমাণু ক্রমাঙ্ক দুটো সমান, তাই তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আমরা আজকের মূলত এই বিভিন্ন ধরনের যে তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা, এগুলো কি সম্পর্কে ডিটেলসে জানলাম, বা এগুলো বেরোলে একটা পরমাণু থেকে নির্গত হলে, নিউক্লিয়াস থেকে নির্গত হলে কিসে রূপান্তরিত হয়, কখন আইসোটোপ হয়, কখন আইসোবার হয়, এইগুলো সম্পর্কে আমরা জানলাম। আর কয়েকটা জিনিস মানে পরীক্ষায় কিভাবে এই কোশ্চেনগুলো, এই রিয়াকশনগুলো পরীক্ষায় কিভাবে এসছে, গাণিতিক যে সকল কোশ্চেন, সেইগুলো আমরা একটু শিখবো, শিখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কেমন টাইপের। এই যে দেখো, ইউরেনিয়াম 92-238, এই যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে বলছে একটা আলফা পার্টিকেল বেরিয়ে যাচ্ছে। তাহলে আলফা কণা যখন নির্গত হচ্ছে, তখন যেটা তৈরি হচ্ছে যে নতুন নিউক্লিয়াস, নাম জানলেই বাকি আর না জানলেই বাকি, ধরো এটা থোরিয়াম। এই থোরিয়ামে তাহলে ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক কি হবে, সেইটা আমাদের বলেছে যে এই টোটাল, তারপরে বলেছে একটা জিজ্ঞাসা চিহ্ন, কি বের হলে এইখানটায় পরবর্তী নিউক্লিয়াসটা এইটা হচ্ছে, বলছে এই পরিবর্তনটি সম্পূর্ণ করো। তাহলে দেখা যাক এইগুলো আমরা কিভাবে সলভ করার চেষ্টা করব। এই যে তাহলে আমরা প্রথমে লিখব ইউরেনিয়াম, ধরো অ্যান্সার ফার্স্ট ইউরেনিয়াম 92-238, পরমাণু ক্রমাঙ্ক 92 আর ভর সংখ্যা 238। এবার এইখান থেকে যখন একটা আলফা পার্টিকেল বেরোচ্ছে, আলফা, আলফা মানে কি বলেছিলাম, আলফা মানে বলেছিলাম তো যে He24, He24। এবার আলফা বেরোলে ভর সংখ্যা কি হয়, ভর সংখ্যা 4 একক কমে যায়, আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। তাহলে থোরিয়াম, এইটা দেখো 2 আছে, তাহলে 92 থেকে 2 বিয়োগ গেলে হবে 90, আর 4 বিয়োগ গেলে 238 থেকে পড়ে থাকে 234। তাহলে একটা যে আলফা বের হলো, বের হলে কি হবে, টিএইচ, থোরিয়াম 90-234। এবারে দেখো এইখান থেকে কিসে পরিণত হয়েছে, এইখান থেকে পরিণত হয়েছে প্রোট্যাক্টিনিয়াম 91-234। এবারে একটু তোমরা ভালো করে খেয়াল করো, যে দেখো যেটা ছিল 234, এখানটায় কিন্তু 234, তাহলে এইখানটায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। কিন্তু দেখো এইখানটায় কত ছিল, 90 থেকে কিসে গিয়েছে 91, কি বেড়েছে, +1 চার্জটা বা পরমাণু ক্রমাঙ্কটা বেড়েছে। এবার একটু খেয়াল করো যে কে নির্গত হলে, কোন কণা বা রশ্মিটা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র পরমাণু ক্রমাঙ্ক এক একক বেড়ে যায়। তাহলে এটা কোন কণা ছিল, এটা ছিল না আমাদের বিটা কণা, এর নির্গত হচ্ছে বলে মাইনাস লিখছি, তাহলে বিটা কণা ছিল, কারণ বিটা কণাটা কেমন ছিল, E-10। তাহলে ক্যালকুলেট করে দেখো এটাই হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এইখানটায় হবে 90-234, আর এইখানটা হবে বিটা কণা। তাহলে এই গেল আমাদের একটা টাইপের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। তাহলে দেখো একদম খুব সোজা, তোমরা শিখে গেছো। এবারে দেখা যাক যে পরে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে এবারে দেখো কি আছে, A 90-234,
এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা থেকে বলছে দুটো আলফা কণা নির্গত হয়েছে, হয়ে কিসে পরিণত হয়েছে, বিতে পরিণত হয়েছে। এবার আমাদেরকে জানতে চাইছে এই পরমাণু ক্রমাঙ্কটা কত, এই পরমাণু ক্রমাঙ্ক কত আর ভর সংখ্যাটা কত, এই দুটো দেখো আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই যে কি হবে। এই ধরো এ একটা নিউক্লিয়াস যার অ্যাটমিক নাম্বার 90 আর ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 234, সরি 234। এবার এইখান থেকে ধরো দুটো আলফা কণা নির্গত হয়েছে, দুটো আলফা কণা, দুটো আলফা কণা নির্গত হচ্ছে। যদি আমরা একটা একটা করেও দেখতে চাই, 90 টু 34, এখান থেকে একটা আলফা কণা বের হলে কি হবে, এইটা হচ্ছে আমাদের যদি এক্স ধরি তাহলে 2 একক কমবে, কত হবে 88 2 একক, আর এইটা 4 একক কমবে তাহলে কত হবে 230। তারপর আবার যদি আর একটা আলফা কণা বের করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা আরো 2 একক কমে যাবে, বি আরো 2 একক কমে গিয়ে 86 হয়ে যাবে, আর এটা ওপরেরটা আরো 4 একক কমে যাবে গিয়ে 226 হয়ে যাবে। তাহলে দুটো আলফা। এবার এইটা তো ভেঙে ভেঙে, কিন্তু যখন আমরা শিখে যাব আর এত তো ভাঙবো না, তাহলে একেবারে করবো। তাহলে একটা গেলে তো 2 একক আর 4 একক, তাহলে ওর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে দুটো আলফা যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্কটা 2 দুগুণে 4, তাহলে 4 একক কমে যাচ্ছে, তাহলে যেটা বি 4 একক কমে গেলে কত হয়ে যাবে 86 হয়ে যাবে, আর এটা 8 একক কমে যাচ্ছে, তাহলে 234 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যাবে 226 হয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা লিখবো যে পরমাণু ক্রমাঙ্ক 86 হয়ে যাবে আর ভর সংখ্যা 226 হয়ে যাবে। তাহলে এই ধরনের কোশ্চেনও আমাদের পরীক্ষায় জানতে চাইতে পারে। তো এরপরে আরো কিছু উদাহরণ দেখা যাক। এবারে দেখো কি জানতে চাইছে, বলছে U92-238, এই যে একটা মৌল ইউরেনিয়াম, এইখান থেকে কিসে পরিণত হচ্ছে, প্লাম্বাম, মানে লেড, লেডের বৈজ্ঞানিকসম্মত নাম হচ্ছে প্লাম্বাম। এই লেডটা মানে যেটা বাংলায় আমরা বলি সীসা, এই সীসা বলছে 82-206। এই যে পরিবর্তনটা হলো এইখানটায় বলছে দেখো অনেক হিউজ হিউজ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাহলে অনেক কিছুই নির্গত হতে পারে। সেটাই জানতে চাইছে যে কটা আলফা এবং কটা বিটা বের হচ্ছে, সেটা আমাদের জানতে চাচ্ছে। এবারে এই ধরনের কোশ্চেনগুলো যখন দেখবো যে কটা আলফা এবং কটা বিটা, তখন আমাদের একটা জিনিস একটু দেখে নিতে হবে যে দেখো আলফা বের হলে তবেই কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয়, বিটা নির্গত হলে কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়, হয় না। তাহলে আমরা দেখব যে ভর সংখ্যার কত থেকে কত পরিবর্তন হয়েছে। তাহলে ভর সংখ্যার পরিবর্তন, ভর সংখ্যার পরিবর্তন, পরিবর্তনটা কত হয়েছে না 238 থেকে কততে এসছে 206। তাহলে 6 থেকে 38, 6 আমাদের 2 দিলে তাহলে 32, তাহলে 32 একক ভর সংখ্যার পরিবর্তন হয়েছে। এবার যদি 32 একক ভর সংখ্যার পরিবর্তন হয়, আমাদের একটা আলফা গেলে কতটা পরিবর্তন হয় 4 একক। তাহলে যদি আমি 4 দিয়ে এখানটায় ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব কটা, 8টা। তাহলে 8টি কিন্তু আলফা কণা নির্গত হয়েছে। এবারে ভাবো 8টা যদি আলফা নির্গত হয় তাহলে আমাদের এইটা যেমন 32 কমে যাবে, ঠিক সেই রকম ভাবে এইটাও কিন্তু আর একটা করে গেলে কটা করে, দুটো করে কমে, তাহলে 8টা গেলে 16 একক কমে যাবে। তাহলে একটু লিখে দিই যে U92 থেকে 238, এইখান থেকে যদি আমাদের 8টা আলফা বেরিয়ে যায় তাহলে যে এক্স ধরো তৈরি হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 92 থেকে 16 বাদ দাও, 16 বাদ দাও, যেটা হবে তত একক হচ্ছে আমাদের এইটা পরিবর্তন হয়েছে। এবার তাহলে 16 মানে 6 6 12 2 হাতে থাকে 1, তাহলে 7 76 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 76, আর ওপরেরটা হয়ে যাচ্ছে 206। এইটা হচ্ছে, কিন্তু আমার তো জানতে চাই যে কত 82, তাহলে 76 থেকে আবার 82 মানে 6 একক বেড়েছে। এবার 6 একক মানে আমাদের বিটা একটা করে যদি বের হয় তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 1 একক করে শুধু পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাবে। তাহলে ভাবো এইখান থেকে যদি আমরা ছটা ছটা বিটাকে বার করে দিই, 6টা বিটা, তাহলে কি হবে এইটার সঙ্গে 6 যোগ হয়ে যাবে গেলে, তাহলে আমাদের এই প্লাম্বাম 76 প্লাস 6 তাহলে কত হয়ে যাবে 82 হয়ে যাবে, আর এটার তো কোনো পরিবর্তন হয় না, 206 পড়ে থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে কটা আলফা, আলফা বের হচ্ছে আমাদের 8টা, আর বিটা কটা, এই তো দেখো আলফা হচ্ছে আমাদের 8টা আর বিটা কটা 6টা, তাহলে বিটা কটা নির্গত হচ্ছে 6টা, 6টা।
তাহলে এই ধরনের কোশ্চেন বুঝতে পারলে কতটা সোজা। শুধু শুধু আগে তোমরা ভয় পেতে যে কি না কি হতে চলেছে, এ তো একদম পুরো হাওয়ায় উড়ে যাবে, হাওয়ায় যা পরীক্ষায় পড়বে একদম স্যাটাসেট তোমরা করে দেবে। এবার আরো দেখবো, আরো একটা দুটো এক্সাম্পল করে আজকের মতো ক্লাসটা আমরা শেষ করব। তাহলে এর পরের কোশ্চেনটা দেখা যাক। তো দেখো, এইবারে একটা কোশ্চেন খুব দেখে যেন মনে হচ্ছে কত বড় কত কঠিন, কিন্তু দেখো খুব সহজ। এটা আমি না, তোমরাই দেখবে এখানটায় করার চেষ্টা করো। তাহলে দেখো বলছে এক্স এমন একটা মৌল, এবার কি সেটা লাস্টে বলা আছে, এক্স থেকে একটা আলফা বের হলে এক্স ওয়ান হচ্ছে, চারটে বিটা বের হলে এক্স টু হচ্ছে, আবার একটা আলফা বের হলে এক্স থ্রি হচ্ছে, আবার একটা আলফা বের হলে এক্স ফোর হচ্ছে। এবার যদি এক্স সমান কি বলছে 88 আর 236 হয়, তাহলে এক্স ফোরটা কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এক্সটাকে কি বলছে, এক্সটা বলছে 88 236। এবার এইখান থেকে একটা আলফা, আচ্ছা আমরা তো জানি যে আলফা নির্গত হলে কি হয়, সেটা তো আমরা সবাই জানি। আলফা নির্গত হলে যে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক এই যে অ্যাটমিসিটি, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, জেড বলছে 2 একক কমে যায়, মাইনাস দিয়ে লিখছি 2 একক ডিক্রিজ করে যায়। আর অ্যাটমিক নাম্বার, এই সরি ভর সংখ্যা, মাস নাম্বারটা কত কমে যাবে, মানে যেটা মাথায় থাকে সেই মাস নাম্বারটা 4 একক ডিক্রিজ করবে, যেটা অ্যাটমিক নাম্বারটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে এইটা এই পরমাণু ক্রমাঙ্ক মানে যেটা জেড, এইটা কত না 2 একক কমে যাবে আলফা, আর এইটা হচ্ছে মাস নাম্বারটা 4 একক কমে যাবে। তাহলে এটা আমি করছি না, তোমরা দেখি আমি একটা একটা করে বলবো, তোমরা দেখি একটু কমেন্ট বক্সে কমেন্টটা করে যেও যে এক্স ওয়ান সমান কি হবে, এক্স টু সমান কি হবে, এক্স থ্রি সমান কি হবে, এক্স ফোর। তোমরা কমেন্টের তলায় এক্স ওয়ান দিয়ে সমান দিয়ে বা ডট ডট দিয়ে এইটা লিখবে, এক্স টু এর জায়গায় ডট ডট দিয়ে এইটা। বা যদি তোমরা ওইভাবে না প্রকাশ করতে পারো, যে বলবে যে পরমাণু ক্রমাঙ্ক কত হবে আর মাস নাম্বারটা কত হবে, একটু তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাও যে কি কি হবে। প্রথমে একটা আলফা বেরোবে, বেরোলে এইটা এক্স ওয়ান, এটা এইখানটায় একটা হবে, এইখানটা একটা হবে। তোমরা ওই যদি না লিখতে পারো, তোমরা ওই এ আর জেড, যে এক্স ওয়ানের ক্ষেত্রে তোমরা এরকম ভাবে টাইপ করবে যে এক্স ওয়ানের ক্ষেত্রে বা এক্স ওয়ান দিয়ে ডট ডট দিয়ে যাবে, গিয়ে এই জেড সমান কি হবে, আমি একটা বলছি পরেরগুলো তোমরা, তাহলে জেড সমান কি হবে, এটা 2 একক কমে যাবে, তাহলে কত হয়ে যাবে 86 হয়ে যাবে। আর এর এটা কি হয়ে যাবে, এ সমান কি হবে 236, এইখান থেকে 4 একক কমে যাবে, তাহলে 4 একক কমে গেলে কত হয়ে যাবে 232 হয়ে যাবে। তাহলে তোমরা তাহলে এইখানটায় কি হচ্ছে, এই যে বক্সটা, এই বক্সটায় হচ্ছে আমাদের 86 হবে, আর এই বক্সটায় কত হবে 232 হবে। এটা আমি একটা করলাম। এবার তোমরা এরপরে এইখান থেকে চারটে বিটা বের হচ্ছে, চারটে বিটা বের হলে এই এক্স টুটা কি হবে, তোমরা এরকম কমেন্ট বক্সে এরকম এক্স টু দেবে, দিয়ে সেখানটায় জেডটা কত হবে, মানে চারটে বের হলে 4 একক কমবে না বাড়বে, এই তারপর এটা কত হবে, এটা কত হবে সেটা তোমরা একটু কমেন্ট করবে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আলফা বেরোবে, বেরিয়ে এক্স থ্রি হবে, এরপরে আমাদের আরেকটা আলফা বেরোবে, বেরিয়ে এক্স ফোর হবে। তাহলে এটা আমি করছি না, এটা তোমরা একটু দেখি কে কি করেছো, আমি তো পড়াচ্ছি, তার ফিডব্যাকটা তো আমাকে দিতে হবে। তাহলে দেখি তোমরা এটা কি পারলে না পারলে না, একটু সবাই মিলে একটু কমেন্ট করো। আর একটা আজকের লাস্ট একটা অন্যরকম টাইপের একটা কোশ্চেন দেখিয়ে শেষ করব। তো দেখো এই একটা কোশ্চেন, দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, হয়তো কোশ্চেনটা দেখে মনে হতে পারে বাবা কি দিয়েছে, কিন্তু কিছু নেই, বিশ্বাস করো এর মধ্যে কিছুই নেই। এক্স এ বি মানে পরমাণু ক্রমাঙ্ক এ আর ভর সংখ্যা বি, সেইখান থেকে বলছে একটা আলফা বেরিয়েছে, বেরিয়ে সিডি হয়েছে। তাহলে দেখো যদি আমরা লিখি এক্স এ বি, এইখান থেকে যদি আমাদের একটা আলফা বেরিয়ে চলে যায়, আলফা বেরোলে কি হবে, এটা 2 একক কমে যাবে, আলফা মানে কি He24, তো He24, তাহলে 2 আছে, তার মানে এখান থেকে 2 কমে যাবে, তাহলে ওয়াই কি হচ্ছে A-2 হয়ে যাচ্ছে, A-2 হয়ে যাচ্ছে। আর বিটা কি হয়ে যাবে B-4 হয়ে যাবে, B-4 হয়ে যাবে। তাহলে এইটা কার সঙ্গে সমান বলছে, সি আর ডি, এইটা সি, তার মানে এইখানটায় এইটা হচ্ছে সি এর সঙ্গে সমান, আর এইটা হচ্ছে ডি এর সাথে সমান। তাহলে এবারে যেটা বলেছে এইটা আমরা করি, আমাদের কি বলেছে, আমাদের বলেছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এই যে মানটা আমাদের বার করতে বলেছে। এটা কি, এটা এ বি যেরকম আছে সেরকম ভাবে লিখবো, এ প্লাস বি। এবারে সিটা কি হয়েছে, সিটা দেখো A-2, তাহলে সিটা হয়েছে A-2, আর ডিটা কি হয়েছে B-4, তাহলে মাইনাস আমাদের B-4। তাহলে এটা ক্যালকুলেশনটা কি হচ্ছে,
এ প্লাস বি যেমন হচ্ছে। এবারে দেখো মাইনাসটা ভিতরে ঢুকে এর আগে মাইনাস হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে যাবে। সিমিলারলি বি এর আগে মাইনাস হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো মাইনাসে প্লাসে কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে কি পড়ে আছে? প্লাস টু পড়ে আছে আর প্লাস ফোর পড়ে আছে, তাহলে দুটো মিলে গেলে সিক্স হয়। প্লাস কিছু না থাকা মানেই যোগ, তাহলে এইটার মান কত দাঁড়ালো? এইটার মান দাঁড়ালো 6। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখলে এই যে কোশ্চেনগুলো যেগুলো দেখে একটু ভয় লাগতো, কত সোজা। তো সুতরাং আমার এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই পড়ানো বা আমাদের উভয়ের একসাথে যে শেখার কৌশল, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, আর কেমন লাগলো তার মতামতটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার বা আমাদের যে ব্যানারটি আছে সেই ব্যানারেও আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, তো সেখানেও কিন্তু যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকের এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।